রাগে থরথর করে কাঁপে সন্ধ্যার বদন, সমস্ত কায়া। দাঁতে দাঁত চেপে চুপ করে থাকে। নতুন জায়গা আর নতুন মানুষ দেখে ঝামেলা করার ইচ্ছে হচ্ছে না। অ্যাশলি হুট করেই বলে উঠল। তুমি একটু বেশিই বলছো ক্যালি, ও যথেষ্ট সুন্দর। সন্ধ্যা থম মেরে দাঁড়িয়ে থাকে। পরিবেশটা হুট করে গুমোট হয়ে ওঠে। ক্যালি আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপ গ্লস বোলাতে বোলাতে বিরক্ত দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে, যেন তার উপস্থিতিটুকু অপছন্দ। অ্যাশলি এবার কিছুটা দৃঢ় কণ্ঠে বলে। ক্যালি, মানুষকে এভাবে জাজ করা খুবই বাজে অভ্যাস। তুমি যদি নিজের চেহারা নিয়ে এতই কনফিডেন্স হও, তাহলে অন্য কাউকে হে না করে সেটাই ধরে রাখো। ক্যালি এবার প্রচন্ড বিরক্ত হয়, চোখ পাকিয়ে বলে ওঠে। উফ, ইয়োর ড্রামা স্যাটেড এগেইন। অ্যাশলি, আমি শুধু বলেছি। তুমি শুধু বলনি, তুমি হেও করেছো। কক্ষে কয়েক সেকেন্ডের নীরবতা। মোবাইলে ব্যস্ত থাকা মেয়েটা কানে মোবাইল ধরেই বলে উঠল। গাইজ প্লিজ, নতুন মানুষ এসেছে, চুপ করো। সন্ধ্যা হা করে পুরো ব্যাপারটা গিলছে। সে ঝামেলা চায়নি, অথচ তারা নিজেরাই তাকে নিয়ে নিজেদের মাঝে ঝামেলা শুরু করে দিয়েছে। ক্যালি বিরক্ত হয়ে বেরিয়ে যায়। অ্যাশলি সন্ধ্যার কাছে এসে নরম সুরে বলে। তুমি ওর কথায় কিছু মনে করো না, ওর স্বভাবে সমস্যা আছে। সন্ধ্যা জোর করে হাসতে চেষ্টা করে বলে উঠল। কিছু মনে করেনি। তোমায় থ্যাংক ইউ। টেবিলে বসে থাকা মেয়েটা এবার এগিয়ে আসে। হুট করে সন্ধ্যা হালকা হাতে জড়িয়ে ধরে কিছুটা সরে যায়। চক্ষুদ্বয় তুলে চমকিত দৃষ্টি নিক্ষেপ করল সন্ধ্যা। হুট করে জড়িয়ে ধরায় কিছুটা অবাক হয়েছে। মেয়েটা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল। স্বাগতম ডিয়ার, আমি ফুলিজি। ওর কথায় কিছু মনে করো না, তুমি সত্যিই খুব প্রিটি। ফ্লুজির কথায় কিছুটা হাসি খেলে যায় সন্ধ্যার ওষ্ঠের কোণে। আনন্দিত হয় ভীষণভাবে। যাক, এবার তার আর কোনো টেনশন নেই। এরা খুব মিশুক। সকালের মিষ্টি রোদ ছড়িয়ে আছে টরেন্টোতে। হালকা ঠান্ডা বাতাসে সন্ধ্যার গা শিরশির করছে, কিন্তু মনের ভেতরে অদ্ভুত একটা উচ্ছ্বাস। আজ সকালটা কেন যেন তার ভালো লাগছে। প্রথমে ভেবেছিল হোস্টেলে হয়তো সে এক রাতও থাকতে পারবে না, কিন্তু না, তাদের সাথে কালকের দিনটা খুব ভালো কেটেছে তার। যদিও ক্যালি আর নোরা তাকে খুব একটা পছন্দ করেছে বলে মনে হয় না, তবে এই নিয়ে কোনো কিছু যায় আসে না তার। সবাই যে তাকে পছন্দ করবে এমন তার হবে না। আনন্দিত মন নিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করে সন্ধ্যা। কিছু দূর যেতেই হুট করে কানে এসে বাড়ি খায়। এই সন্ধ্যা। পদচারণ থেমে যায় তার। তাকে যে ডাকছে সে শিওর। আর কেউ ডাকছে তার বুঝতে বাকি থাকে না। নিশ্চয়ই বদমাস ছেলেটা। ভ্রুকুচকে মুহূর্তে পেছনে ঘুরে দাঁড়ায় সন্ধ্যা। রিও দাঁড়িয়ে আছে, দুই হাত পকেটে গোজা, মুখে সে চিরচেনা বাঁকা হাসি। সন্ধ্যার সকালটা নষ্ট করার জন্য এই রিওই যথেষ্ট। অকারণেই রিওকে পছন্দ না তার। সন্ধ্যা কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল। আমার নামটা ঠিকঠাক উচ্চারণ করা খুব কঠিন নাকি তোমার জন্য? অবশ্যই কঠিন। সন্ধ্যা, একটু উচ্চারণ করতে যেয়ে আমার দাঁত ভেঙে যাবে শিওর। উফ। বিরক্তিতে মুখ কুঁচকে যায় সন্ধ্যার। এটা দেখে যেন রিও মজা পায়। আকস্মিক মুখ গম্ভীর করে ফেলে সে। কণ্ঠে গম্ভীরতা ঢেলে বলে উঠল। আচ্ছা, তুমি কোন কান্ট্রি থেকে এসছো? বাংলাদেশ। বাংলাদেশ? রিওর মুখ থেকে এমন ভাবে নিজ নিজ দেশের নাম শুনে প্রচন্ড রাগ হয় সন্ধ্যা। সে শিওর রিও ইচ্ছা করে এমনটা করছে। দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে এমন সময় পাশ থেকে অতিরিক্ত টানা গলায় আওয়াজ ভেসে এলো। রিও! মুহূর্তেই বিরক্ত এসে জমা হয় রিওর মুখশ্রীতে। সন্ধ্যা পেছনে ঘুরে তাকায়। নজরে আসে অতি সুন্দরী এক বিদেশিনী মেয়েকে। পরনে গোলাপি টপ আর হাঁটু স্কার্ট। কাঁধে ঝুলানো ব্যাগটা ধরে দৌড়াতে দৌড়াতে চলে এলো রিওর দিকে। মেয়েটা এসে রিওর হাত আঁকড়ে ধরল। আমি তো কাল রাত থেকেই তোমাকে কল করছি রিও, তুমি ধরছই না। তুমি জানো না আমি কত টেনশন করছিলাম। রিও চক্ষুদ্বয় বিরক্তিতে ছেয়ে আছে। হাত ছাড়াতে চেষ্টা করলে সেটা আরো শক্ত করে ধরে পাশে থাকা মেয়েটা। সন্ধ্যা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাদের কর্মকাণ্ড। রিওর অবস্থা দেখে ঠোঁটের কোণে ফুটে ওঠে মিটে মিটে হাসি। রিও বিরক্ত গলায় বলে উঠল। এভা, তুমি আবার বাড়াবাড়ি করছো। আর কল ধরেনি কারণ আমি ঘুমাচ্ছিলাম। রিওর এরূপ কথার প্রেক্ষিতে এভা ন্যাকার স্বরে বলে উঠল। ও মাই গড রিও,
তুমি আমাকে এভাবে ইগনোর করছো? আমি কিন্তু আঙ্কেলকে বলবো রিও, তুমি আর আমাকে ভালোবাসো না। এভার কথাটা বিন্দুমাত্র পছন্দ হলো না রিওর। সন্ধ্যা এতক্ষণ উৎসুক দৃষ্টিতে সবটা দেখলেও এখন আর এখানে থাকার প্রয়োজন মনে করে না। মেয়েটা হয়তো রিওর গার্লফ্রেন্ড, যতই হোক তাদের পার্সোনাল সময় তার থাকাটা শোভা পায় না। রিও মেয়েটার উদ্দেশ্যে কিছু বলতে যাবে এর পূর্বে সন্ধ্যা বলে ওঠে। আচ্ছা, তোমরা পার্সোনাল টাইম কাটাও, আমি যাচ্ছি। বাই বাই। সন্ধ্যা পেছন ফিরে তাকায়, ঠোঁটের কোণে ফুটে ওঠে দুষ্টু হাসি। হাসিটা বহাল রেখেই বিদায় নেওয়ার মতো ইশারায় হাত নাড়ায়। হাঁটতে হাঁটতে নিজের মনে বিড়বিড় করে, যাক, এবার অন্তত শান্তি। কিন্তু রিও, তার চোখের দৃষ্টি যেন কয়েক সেকেন্ড সেই চলে যাওয়া শরীরের ওপর আটকে থাকে। মুখমণ্ডল গম্ভীরতায় ছেয়ে আসছে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে রিও। তার অবস্থা দেখে যে সন্ধ্যা সে খুব মজা পেয়েছে তা বুঝতে আর বাকি নেই। আর শোধ সে ঠিকই তুলবে। এবার কিছু একটা বক বক করেই যাচ্ছে। রিও, তুমি শুনছো না? আমি কিন্তু আঙ্কেলকে। রিওর এবার বিরক্তির মাত্রা ছড়িয়ে যায়, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এভা স্টপ, এইসব কিন্তু আর ভালো লাগছে না। এইটুকু শুনে এভা ঠোঁট ফুলিয়ে তাকায়। রিওর দৃষ্টি তবু সন্ধ্যার পেছনে মিলিয়ে যাওয়া পথে গেঁথে আছে। সন্ধ্যা কি তাকে ইগনোর করলো? সন্ধ্যা ক্লাসে ঢুকে এমিরিকে দেখতে পায়। তাকে দেখা মাত্র এমিরি হাত নাড়িয়ে তাকে আসতে ইশারা করে। সন্ধ্যা এগিয়ে গিয়ে বসে পড়ে এমিরির পাশের ফাঁকা জায়গায়। এমিরি সন্ধ্যার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার সাথে আজকে আমার বন্ধুদের পরিচয় করিয়ে দিব। কালকে তারা আসেনি, কিন্তু আজকে হয়তো আসবে। সবটা শুনল সন্ধ্যা। এমিরির আগ্রহ দেখে খানিকটা হাসল। আকস্মিক সন্ধ্যার পাশে এসে বসে একটা ছেলে। প্রথমে কিছুটা চমকালেও এমিরির রিয়েকশন দেখে বুঝতে পারে এমিরির ফ্রেন্ডেরদের একজন। ঠিক তখনই প্রবেশ করে এভা আর রিও। শুরুতেই রিওর নজর আটকায় সন্ধ্যার পানে। তার পাশে ড্যানকে দেখে ভ্রুযুগল কুঁচকে যায় তার। আজকে সন্ধ্যার পাশে এই ছেলে বসেছে কেন? হুট করে হাত টান পড়তেই ভাবনা থেকে বেরিয়ে আসে রিও। বিরক্ত হয়ে দৃষ্টি ফেরায় এভার পানে। কি সমস্যা? হাত ধরে টানাটানি করছো কেন? ইউ সিট হিয়ার। রিও কপাল কুঁচকে তাকায়। মেয়েটাকে জাস্ট অসহ্য লাগছে। শুধুমাত্র তার পাপার বন্ধুর মেয়ে বলে কিছু বলতে পারছে না। একে কিছু বললেই পাপা আবার ঝামেলা করবে, যা তার একদম পছন্দ না। রিও কপাল কুঁচকে বলে ওঠে, এভা প্লিজ, সবাই দেখছে। লেট দেম, ইউ আর মাই বয়। রিও চোখ রাঙাতেই চুপ হয়ে যায় এবার। বাকিটা বলার আর সাহস করে না। কিছুটা জোর করে রিওকে বসিয়ে দেয় নিজের পাশে। রিও আর চোখে দৃষ্টিপাত করে সন্ধ্যার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সন্ধ্যার আর ড্যানকে। এভার ধাক্কায় ভাবনা চূর্ণ হয় রিওর। এভা পাশ থেকে কুনোই দিয়ে রিওকে খোঁচা মেরে বলল, রিও, তুমি শুনছো? আমি গতকালকার পার্টির। সংক্ষিপ্ত শুষ্ক উত্তর রিওর। এভা একটু অবাক হয়, চারিপাশে একবার চক্ষুদয় পুড়িয়ে নেয়। পরক্ষণে রিওর দৃষ্টি অনুসরণ করে তাকাতে কপাল কুঁচকে যায় তার। এভা ঠোঁট কুঁচকায়। এভার মুখের সাথে সাথে ঈর্ষা ছড়িয়ে পড়ে। রিওর দিকে তাকিয়ে বলে উঠল, ডু ইউ নো হার? এভার কথায় পাত্তা দেয় না রিও। পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে সন্ধ্যার দিকে। ড্যানির খুব কাছে বসে আছে সন্ধ্যা। ছেলেটা কিছু একটা বোঝাচ্ছে তাকে, সেটাই সামান্য ঝুঁকে শুনছে সন্ধ্যা। বেখেয়ালিতে চুল কাঁধ থেকে সরে পড়েছে কিছুটা। দৃষ্টি আরো কিছুটা তীক্ষ্ণ হয় রিওর। এত কি দরকার ছিল তার পাশে বসার? আর সন্ধ্যা একটু দূরে সরে বসতে পারলো না? মধ্যাহ্ন গড়ালো। ইউনিভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে আসে সন্ধ্যা। এরই মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। রিও নামক মানুষটাকে যতটা সম্ভব এড়িয়ে চলেছে এই কয়েকদিন। সূর্যের স্মিত রশ্মির দীপ্ততায় অন্যরকম ভালো লাগা কাজ করছে। নির্মল বিশুদ্ধ বাতাস অল্প স্বল্প ছুঁয়ে যাচ্ছে সমস্ত কায়া জুড়ে। নাসারন্ধ্রের সাহায্যে বড় একটা নিঃশ্বাস নিজের মধ্যে টেনে নিল সন্ধ্যা। কানাডায় তার দিনগুলো বেশ ভালোই কাটছে, তবে নিজের পরিবারকে খুব বেশি মিস করে। ইস, যদি তাদের এখানে নিয়ে আসা যেত। ধীরস্থির ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে যায় সন্ধ্যা। প্রকৃতিতে উত্তাপ নেই, শান্তি শান্তি লাগছে সব। তার শান্তিকে অশান্তিতে পরিণত করতে হুট করে পেছন থেকে ভেসে আসে। এই সান্ডা, ব্যাস হয়ে গেল, তার শান্তির এখানেই ইতি। তৎক্ষণাৎ পদচারণ থামিয়ে পেছনে ঘুরে তাকায়। দূর থেকে ছুটে আসছে রিও।
হাওয়ার তালে তালে সামনের চুলগুলো দুলে উঠছে। রিও কাছে এগিয়ে এসে কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করে নেয়। পরক্ষণে ভ্রু কুঁচকে তাকায় সন্ধ্যার পানে। সন্ধ্যার কপালে ভাঁজ পড়ল। এই ছেলে এভাবে তাকিয়ে আছে কেন? কপালের ভাঁজকে আরেকটু দৃঢ় করে বলে উঠল, তুমি কি আমাকে ইগনোর করছো? হ্যাঁ, কেন কোনো সন্দেহ আছে কি? সন্ধ্যার এমন সরাসরি উত্তরে আর চোখে তেরা দৃষ্টিতে তাকায় রিও। মুখশ্রী গম্ভীর আকার ধারণ করে তাৎক্ষণিক মনে মনে প্রতিজ্ঞা করে আর সন্ধ্যাকে বিরক্ত না করার। কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটা দেয়। হতভম্ব হতবাক সন্ধ্যা। দু অধর কিঞ্চিত ফাঁক হয়ে গেল। আকস্মিক কি হলো এই ছেলের? তার কথায় কি রাগ করলো নাকি? করুক, তার কি। অনেকটা দূরে গিয়ে এগিয়ে গেছে রিও। একবার পেছন ফিরে দৃষ্টি দেয় সন্ধ্যার অবস্থান বুঝতে। সন্ধ্যাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে পুনরায় ভ্রু কুঁচকে যায় তার। এই লিলিপুট সাইজের মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না, যেখানে কিনা ভার্সিটির কত মেয়ে তার জন্য পাগল। নিকষ কৃষ্ণ আধারে ছেয়ে আছে চারিপাশ। হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে বিশাল আকৃতির থালার মতো চারটার দিকে। হোস্টেলের সকলে ঘুমে তলিয়ে আছে, কিন্তু সন্ধ্যার চোখে ঘুমেরা এখনো ধরা দেওয়ার নামই নেই। তাই চলে এসেছে প্রকৃতি বিলাস করতে। সন্ধ্যা চাঁদের দিকে তাকিয়ে আপন মনে বলে ওঠে, শুনছো চাঁদ, তুমি তো কত সুন্দর, তাও তোমার গায়ে কলঙ্ক নামের দাগ আছে। তোমাকে মানুষ মেনে নিতে পারলে আমায় কেন পারে না? ঠাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্ধ্যা। ধীরে ধীরে চক্ষুতয়ে ছল ছল করে ওঠে তার। অবিরাম অশ্রুকণা বেয়ে পড়ে চক্ষু কার্নিশ বেয়ে। সবসময় নিজেকে কঠিন কলসে আবৃত করে রাখলেও একাকিত্ব সময়টাতে নিজেকে আটকাতে পারে না। তার কি খারাপ লাগা নেই? মানুষ মুখের উপরে কত কি বলে দেয়, একবারও কি ভাবে তার কেমন অনুভূতি হয় তখন? ভাবে না। মুহূর্তে তাচ্ছিল্য ভাবে হেসে ওঠে সন্ধ্যা। মানুষ সৌন্দর্যের পূজারী রে সন্ধ্যা, সেখানে তুই তো কুৎসিত। এখনো যে টিকে আছে সেটাই বা কম কিসে? বিড়বিড় করে বলে ওঠে। কথাটুকু বলে বারান্দার রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে পড়ে সন্ধ্যা। রাতের এই শহর পুরো নিস্তব্ধ পুরীতে পরিণত হয়েছে। হুট করে সন্ধ্যার দৃষ্টি আটকায় অদূরে ল্যাম্পপোস্টের দিকে। তার তাকানোর মাত্র একটা ছায়া সরে যায়। কিছুক্ষণের জন্য থমকে গেল সন্ধ্যা। তার মনের ভুল, নাকি সত্যি ওইখানে কিছু একটা ছিল? শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ায় সে। ঠোঁট থেকে ভূত প্রেত নামক জিনিসে প্রচন্ড ভয় তার। যদি এমন কিছু হয়, তড়িঘড়ি করে ছুটে গিয়ে ঘরের দরজা আটকে দেয় সন্ধ্যা। আর ভুলেও বের হবে না। সন্ধ্যাকে এভাবে ছুটতে দেখে হা করে তাকিয়ে আছে রিও। রাত বিলিতে ঘুরে বেড়ানো তার অভ্যাসবশত হাঁটতে হাঁটতে এই দিকটায় চলে এসেছিল। আকস্মিক দূর থেকে সন্ধ্যার মতো কাউকে দেখে কৌতূহলবশত এগিয়ে এসেছিল। কিন্তু হুট করে যে সন্ধ্যা এভাবে দৌড় দিবে তার কল্পনাতেও আসেনি। ভ্রুযুগল কুঁচকে রিও বলে ওঠে, এই মেয়ের মাথায় শিওর সমস্যা আছে। এমন অদ্ভুত কেন? নিজের ভাবনাকে দূরে ঠেলে নিজের বাড়ির দিকে রওনা দেয় রিও। পুনরায় ভাবনায় এসে জমা হয় সন্ধ্যা নামক রমণী। সে স্পষ্ট দেখেছে সন্ধ্যার কান্না, কিন্তু মেয়েটা কান্না কেন করছিল? কিছু হয়েছে নাকি? দূর, তার কি। 2 দিনের পরিচিত একটা মেয়ের জন্য এতটা ভাবা তার মানায় না। মাথা ঝাঁকিয়ে অবান্তর ভাবনাকে দূরে ঠেলে দেয়। ক্যাম্পাসে প্রবেশ করা মাত্র প্রচন্ড অবাক হলো সন্ধ্যা। বলতে গেলে পুরো ইউনিভার্সিটির স্টুডেন্টরাই লনে এসে জড়ো হয়েছে, যা সচরাচর দেখা যায় না। কিছু দূর এগিয়ে যেতেই সামনে দেখতে পায় ড্যান, ফ্রেডি, এমিলি আর লুসিকাকে। সবার সাথেই খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এতদিনে। সন্ধ্যাকে দেখে এমিলি আর লুসিকা হালকা হাতে জড়িয়ে ধরে। সন্ধ্যা নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে বলে উঠল, কি, আজ এত মানুষ জড়ো হয়েছে কেন? কিছু কি হয়েছে? সে কি, তুমি জানো না আজকে স্পোর্টস আছে? প্রত্যেক বছরই হয়। আলাদা আলাদা ডিপার্টমেন্টের মধ্যে আজকে বাস্কেটবল প্রতিযোগিতা হবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে রিও ও তার দলরা খেলবে। সত্যি? রিও খেলবে শুনে অবাক হয় সন্ধ্যা। নিজের মাঝে আগ্রহ অনুভব করে। এরই মাঝে ফ্রেডি বলে উঠল, স্পোর্টস প্লেসে চল, খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। বাস্কেটবল কোর্টের ইনডোরে প্রবেশ করে। চারিপাশে একবার চক্ষুদয় পলিয়ে নেয় সন্ধ্যা। এই প্রথম সে সরাসরি বাস্কেটবল খেলা দেখবে। সন্ধ্যা গিয়ে আগ্রহ লুসিকা পাশে বসে পড়ে। কিছুক্ষণ পরে আকস্মিক সকলে চিৎকার দিয়ে ওঠে। চমকে কিছুটা মাথা নত করে তাকায় সন্ধ্যা।
দেখতে পায় রিও সহ আরো কিছু ছেলে প্রবেশ করছে কোর্টে। রিওর পরনে লাল সাদা জার্সি আর শর্ট প্যান্ট। পাশ থেকে হঠাৎ লুসিকা বলে উঠল, ও মাই গড, রিওকে জার্সিতে যে হট লাগছে না, চোখে ফিরাতে পারছি না। তার এহেম কথায় ঠোঁট টিপে হাসে সন্ধ্যা। লুসিকা রিওর ওপর ক্রাশ খেয়ে বসে আছে অনেক আগে থেকেই। তার হাসির মাঝে রিওর নেত্রপল্লব স্থির হয় সন্ধ্যার ওপর। তুখর হয় দৃষ্টি। সন্ধ্যা হকচকালো। নিমিষেই মুখ ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি দেয়, আর ভুলেও তাকায় না রিওর দিকে। খেলা শুরু হতে আরো বেশ কিছু সময় বাকি। ভীষণ রকমের তৃষ্ণা পেয়েছে সন্ধ্যার। খেলা শুরু হওয়ার আগে পানি নিয়ে চলে আসা যাবে এই ভেবে উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে নিচে নেমে কয়েক কদম এগোতেই হুট করে মাথায় কিছু একটা আঘাত করে। মুহূর্তে চক্ষুদয় বন্ধ করে বসে পড়ে সন্ধ্যা। ব্যথা না পেলেও আকস্মিক আঘাতে টাল সামলাতে পারেনি। কিছু সেকেন্ড অতিবাহিত হতেই কর্ণে এসে বাড়ি খায়। ঠিক আছে শান্ডা? মেঝে থেকে চক্ষুদয় তুলে চমকিত দৃষ্টি নিবদ্ধ করলো সন্ধ্যা রিওর দিকে। রিওকে নিজের কাছাকাছি দেখে তৎক্ষণাৎ দূরে সরে বলে উঠল, হুম, আমি ঠিক আছি। ব্যথা পেয়েছো মাথায়? না। কথাটুকু বলে দ্রুত কদমে গিয়ে নিজ জায়গায় বসে পড়ল সন্ধ্যা। অপর দিকে সন্ধ্যা চলে যেতেই রিও রাগী দৃষ্টিতে তাকায় সামনে থাকা জ্যাকের দিকে। কিছুক্ষণ আগে ছেলেটা সন্ধ্যার গায়ে বল ছুড়েছে। হাত মুঠো করে রাগ সংবরণের চেষ্টা চালায় রিও। এই ছেলেটা রিওর শত্রু বলা চলে। তার মধ্যে আজকের খেলায় তার বিপক্ষ জ্যাক। রিওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জ্যাক এগিয়ে আসে। বাঁকা হেসে বলে ওঠে, সরি মাই ফ্রেন্ড, ওকে আমি ইচ্ছে করে মারিনি সত্যি। তবে যদি জানতাম তোর পরিচিত, তাহলে হয়তো ইচ্ছে করেই মারতাম। মুহূর্তে রিও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো জ্যাকের পানে। তেজি কণ্ঠে বলে উঠল, আমাদের মাঝে অন্য কাউকে টানবে না জ্যাক, এর ফল কিন্তু ভালো হবে না। আর আমি যে একদমই ভালো মানুষ না, তোর তো জানার কথা। আরে না, আমি কি কা পুরুষ নাকি যে ছেলেদের ঝামেলায় মেয়েকে আনবো? এটুকু বলে থেমে যায় জ্যাক। একবার সন্ধ্যাকে দেখে নিয়ে বলে উঠল, কিন্তু মেয়েটা ফরেনার হলেও দেখতে কিন্তু সুন্দর। মুখে একটু দাগ থাকলেও ফিগার। বাকিটুকু আর বলার সুযোগ পায় না জ্যাক। এর পূর্বেই তার চোয়ালে সজোরে আঘাত করে রিও। দর্শক আসনে বসে থাকা সকলে চমকে দাঁড়িয়ে যায়। চমকায় সন্ধ্যা নিজেও। এই ছেলে হুট করে মারামারি করছে কেন? রিও জ্যাকের জার্সির কলার টেনে হিসিয়ে নিচু স্বরে বলে উঠল, তোকে নিয়ে আর একটা বাজগত মুখ দিয়ে বের হলে তোর মুখ ভাঙতে আমার জাস্ট 2 মিনিট লাগবে। কয়েকজন এগিয়ে এসে দুজনকে আলাদা করে। জ্যাক আঘাত পাওয়া জায়গাটায় একবার হাত বুলিয়ে নেয়। বিড়বিড় করে বলে ওঠে, এর শোধ আমি তুলবই, মাথায় রাখিস। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই পক্ষের ভেতরে। সকলে উৎসাহ দিয়ে চলেছে নিজ নিজ দলকে। সন্ধ্যাও এর ব্যতিক্রম নয়। সেও সকলের সাথে তাল মিলিয়ে রিও রিও বলে চিল্লিয়ে যাচ্ছে। সকলকে তাক লাগিয়ে প্রথম বাস্কেটে বল ফেলে রিওর টিম। সন্ধ্যা সহ সকলে লাফিয়ে ওঠে। উল্লাসে ফেটে পড়ে সকলে। পুনরায় শুরু হয় দুপক্ষের লড়াই। এবার পর পর দুবার বাস্কেটে বল ফেলে জ্যাকের টিম। সকলে হতাশ হয়ে বসে থাকে। সন্ধ্যার প্রচন্ড মন খারাপ হয়। সে চায় রিওর টিম জিতে যাক। রিওর দিকে নির্নিমেষ দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে সন্ধ্যা। ছেলেটার মুখটা চিন্তায় ছেয়ে আছে। আকস্মিক ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায় রিও। এতেই হৃদস্পন্দন বেগতিক ভাবে ছুটতে শুরু করে সন্ধ্যার। এভাবে নির্লজ্জের মতো রিওর দিকে তাকিয়ে থাকার জন্য লজ্জাও পায় সামান্য। সন্ধ্যা মাথা নত করে নিজেকে বকে উঠল, ছি, তুই আবার এই ছেলের দিকে এভাবে ছ্যাঁচড়ার মতো তাকিয়েছিলি সন্ধ্যা? লজ্জা হওয়া উচিত তোর। পুনরায় তাকায় সন্ধ্যা। না, এবার আর তাকিয়েই নেই। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই সকলে উৎসুক হয়ে পড়ে। বলকে বাউন্স করতে করতে বাস্কেটের দিকে এগিয়ে যাচ্ছে রিও। উত্তেজনায় হাত পা কাঁপছে সন্ধ্যার। প্রবল আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে রিওর দিকে। বাস্কেটের নিকট রিও লাফ দিতেই হুট করে কোথা থেকে এসে ধাক্কা দেয় জ্যাক। মুহূর্তে মাটিতে ছিটকে পড়ে রিও। কিছু মুহূর্ত সকলে নিস্তব্ধ হয়ে যায়। পরক্ষণে সকলে হইচই ভরে ওঠে পুরো কোর্ট। সন্ধ্যার অভ্যন্তরে ধক করে উঠে আকস্মিক। চিন্তায় আচ্ছন্ন হয় মন। হাত ধরে মুখ কুঁচকে বসে আছে রিও। হাতে ব্যথা পেয়েছে বোধ হয়। পাশ থেকে ফ্রেডি বলে উঠল, রিও হয়তো ব্যথা পেয়েছে। এখনও না খেললে শিওর এই টিম হেরে যাবে। জ্যাক ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, আমি শিওর। সন্ধ্যার মায়া হয় রিওর জন্য। সে কি একটু এগিয়ে যাবে?
কিন্তু এত মানুষের সামনে যাওয়াটাও তো কেমন দেখায়। নিজের ভাবনাকে পাশে ফেলে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে রিওর দিকে। ছেলেটা এখনো হাত চেপে বসে আছে। পুরো কোর্ট জুড়ে হইচই। রিও তখনও বসে আছে হাত চেপে মেঝেতে। সন্ধ্যা দূর থেকে রিওকে দেখে বুকের ভেতরে ধুকপুকানিটা আর সামলাতে পারছে না। কোর্ট জুড়ে ফিসফাস উত্তেজনা উৎকণ্ঠা চলছেই। কিছু কিছু মানুষের আওয়াজ কর্ণপাত হয় সন্ধ্যার। ওর হাত মচকে গেছে সম্ভবত। এখন রিও খেলতে পারবে তো? রিও ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। পরক্ষণে ব্যথায় কুঁকড়ে ওঠে। জ্যাক দূর থেকে দাঁড়িয়ে কুটিল হাসি হেসে তাকিয়ে আছে। সেটা দেখে সন্ধ্যার ভেতরটা গল গল করে রাগে ভরে উঠল। ছেলেটা যে ইচ্ছে করেই সবটুকু করেছে বুঝতে বাকি নেই। হুট করে রাগে ফুঁসে ওঠে সন্ধ্যা। এর মাঝে লুসিকা বলে উঠল, যদি রিও না খেলে তবে আজকে আমাদের টিম ডেফিনেটলি হারবে। সন্ধ্যা রিওর দিকে চাইলো একবার। ছেলেটা হয়তো খেলবে, তবু হাতের যন্ত্রণায় যদি খেলতে না পারে। ডিসপ্লের দিকে একবার নজর বুলায় সন্ধ্যা। সময় আর বেশিক্ষণ নেই। নিজের মাঝে প্রচন্ড অস্থিরতা অনুভব হয়। সন্ধ্যার বসে থাকতে পারল না। হুট করে দাঁড়িয়ে পুরো ইনডোরের ভিড়ের সামনে চিৎকার করে উঠল, রিও জিততেই হবে তোমাদের, যেভাবেই হোক জিততে হবেই রিও। কথাটা কোর্ট জুড়ে প্রতিধ্বনিত হতেই প্রথমে সবাই থমকে গেল। পরক্ষণে হঠাৎ চারিপাশ থেকে সকলে চিৎকার দিয়ে উঠে রিও জিততেই হবে বলে। এমিরি খুশিতে লাফিয়ে উঠে তৎক্ষণাৎ। সন্ধ্যার হাত আঁকড়ে ধরে আনন্দিত কণ্ঠে বলে উঠল, ইনা, এটা অসাধারণ ছিল। রিও তাকায় সন্ধ্যার পানে। এবার আর সন্ধ্যার নজর ফিরিয়ে নেয় না। চোখে চোখ রেখে হালকা মুচকি হেসে রিওকে উঠে দাঁড়ানোর ইশারা করে। আকস্মিক রিওর কি হলো সে জানে না। হুট করে হাত চলে যায় বুকের বাঁ পাশে। জায়গাটায় চিনচিনে ব্যথার অনুভব হয়। অস্থির হয়ে পড়েছে হৃৎপিণ্ড নামক যন্ত্রটা। হৃদস্পন্দন ছুটে চলেছে বেগতিক। কিছুটা ঢোক গিলে রিও। মুহূর্তেই দৃষ্টি গভীর হয় তার। সন্ধ্যার মুচকি হাসি, হাসতে থাকা সেই চোখ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। বক্ষের কাঁপাকাঁপি আরো তীব্র হয়। হুট করে জায়গাটা খামচে ধরে হাত দিয়ে। এমন তীব্র ব্যথা হওয়ার কারণ কি? মুহূর্তেই চক্ষুতয় বুঝে মাথা নিচু করে ফেলে রিও। ওই সর্বনাশী মেয়ের দিকে তাকানোর ভুলটা করিস না রিও, ধ্বংস হয়ে যাবে। ও তোর জন্য অনুচিত। তার দিকে অন্য দৃষ্টি দেওয়া তোর জন্য মস্ত বড় ভুল। নিজের অবাঞ্ছিত ভাবনাকে বাদ দিয়ে হুট করে দাঁড়িয়ে যায় রিও। সকল ব্যথাকে দূরে সরিয়ে পুনরায় খেলার প্রস্তুতি নেয়। চক্ষু পিট পিট করে তাকালো সন্ধ্যা রিওর পানে। এই ছেলের হাব ভাব কিছুই বুঝে আসে না। রেফারি সিটি বাজালো। পুনরায় খেলা শুরু। পুরো কোর্ট জুড়ে উত্তেজনা টকবক করছে। দুপক্ষের দুর্দান্ত খেলায় সকলে মগ্ন হয়েছে। এরই মাঝে বাস্কেটে বল ফেলে দিল রিওর টিম। মুহূর্তে সবাই উল্লাসে ফেটে পড়ল। এবার দু টিম সমান সমান। শেষ কয়েক মিনিট, স্কোর সমান। পূর্ণ নীরবতা কোর্টের ভেতর। সকলের চক্ষু নিবদ্ধ। সে বল বাউন্স করতে করতে বাস্কেটের দিকে দৌড়াচ্ছে। সন্ধ্যা যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। মনে মনে বিড়বিড় করে ওঠে, দয়া করে পড়ে যেও না রিও, প্লিজ। আর সেই মুহূর্তেই রিও লাফ দেয়। প্রায় এক হাতে বলটাকে ছুড়ে দেয় বাস্কেটের দিকে। বলটি আকাশে ভেসে গিয়ে সরাসরি বাস্কেটের ভেতরে ঢুকে পড়ে। চারিদিকে থরথর করে কেঁপে ওঠে উল্লাসে। রিওর দল দৌড়ে এসে তাকে ধরে উঁচু করে তোলে। লুসিকা লাফ দিয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। ফ্রেডি আর ড্যান একে অপরকে হাই ফাইভ করে। সকলের উচ্ছ্বাসের মাঝে রিও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সন্ধ্যার পানে। ঠিক সেই সময় সন্ধ্যা তার দিকে তাকাতেই মুখ ভেঙচি দিয়ে মুখ ফিরিয়ে নেয় রিও। সন্ধ্যা প্রচন্ড অবাক হলো রিওর কাছে। হতভম্বের মতো তাকিয়ে রইল রিওর দিকে। তাকে এভাবে ভেঙচি কেন দিল? অদ্ভুত। মেঘাচ্ছন্ন দিন। যতদূর চোখ যায় চেরি ব্লসম গাছ। খোলা উইন্ডো দিয়ে মৃদু মৃদু বাতাস ছুড়ে যাচ্ছে সন্ধ্যার চোখে মুখে। নেত্র পল্লব বন্ধ করে তা গভীরভাবে অনুভব করছে সন্ধ্যা। কানে হেডফোন গুঁজে বাসের সিটে মাথা এলিয়ে দেয়। ফুপি কল দিয়েছিল, তাকে যেতে বলেছে, তাই ইউনিভার্সিটি থেকে দ্রুত বেরিয়ে এসেছিল। মোবাইলে বেজে চলেছে রবীন্দ্রসঙ্গীত। চোখের পাতায় আকস্মিক ভেসে ওঠে সে প্রতারকের মুখশ্রীটা, অয়ন, যে খুব যত্ন সহকারে তাকে ঠকিয়েছে। কি হতো তাকে একটু ভালোবাসলে? রূপটায় কি সব। নেত্রপল্লব কিছুটা কেঁপে ওঠে সন্ধ্যার। বন্ধ চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু সযত্নে গড়িয়ে পড়ে। সন্ধ্যা মৃদুস্বরে আপন মনে আওড়ায়,
এই কান্নার দোষটা কার? চোখের, মনটার, নাকি সেই স্মৃতিগুলোর, যে স্মৃতিগুলো এখনো পিছু ছাড়ে না? অশ্রুটুকু মোছার প্রয়োজন বোধ করে না সন্ধ্যা, নীরবে কান্না করতে থাকে সেভাবেই। সন্ধ্যা নিজের ভাবনাগুলোকে মৃদু হাওয়ায় তালে বিলীন করে দিল। যে মানুষটা তার না, তার জীবনে নেই, সেই মানুষটার কথা ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই না। সন্ধ্যা পুনরায় গান শুনতে মনোযোগী হয়। পাশ থেকে যে একজন মানুষ নিখুঁতভাবে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। আকস্মিক পাশে থাকা মানুষটার কপাল কুঁচকে যায়। মুখ এগিয়ে নিয়ে যায় সন্ধ্যার কর্ণের অতি নিকট। ফিসফিস করে ডেকে ওঠে। এই শান্তা। শিউরে ওঠে সন্ধ্যা। উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ কানের কাছে পেতেই চমকে জানালার সাথে লেগে যায় একদম। বুকে থুতু ছিটিয়ে মাথা উঁচিয়ে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে সামনের দিকে। রিওকে পেট চেপে হাসতে দেখে মুহূর্তে ভ্রু কুঁচকে যায় তার। এই ছেলে এখানে কি করছে? আর তাকে এভাবে ভয় দেখানোর মানে কি? অদ্ভুত। সন্ধ্যা ফোঁস করে তাকায় রিওর দিকে। রিও হাসি চেপে মুখশ্রী গম্ভীর করে নেয়। ঠোঁট টেনে প্রশ্ন ছুড়ে দেয় সন্ধ্যার কাছে। এটা কি ছিল? নাটক নাকি প্যাথেটিক কোনো লাভ স্টোরির এন্ট্রি সিন? কান্না টান্না চলতেছিল নাকি সিনে? সন্ধ্যা ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল। পরক্ষণে প্রচন্ড বিরক্ত হয় সে। এই ছেলেটা এত বাজে বকে। বিরক্ত গলায় বলে উঠল। তুমি তুমি কি আমার স্টক করছো নাকি? রিও মাথা কাত করে তাকায় সন্ধ্যার দিকে। ভ্রুযুগল কুঁচকে সন্ধ্যাকে একবার পরখ করে নেয় কিছুক্ষণ। রিওর এমন দৃষ্টিতে হক চকিয়ে যায় সন্ধ্যা। গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিতেই মুখ ঘুরিয়ে নেয় রিও। গম্ভীর কণ্ঠে বলে উঠল। হুবহু তাই। কারণ আমি তো এতটাই ফ্রি যে ইউনিভার্সিটি, ম্যাচ, কাজ, পড়ালেখা সব বাদ দিয়ে সারাদিন তোমাকে ফলো করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। সন্ধ্যার নিঃশ্বাস আটকে আসে রাগে। ছেলেটা আস্ত একটা বেয়াদব। সোজা কথার উত্তর সোজাভাবে দিলে কি তার গায়ে ফোস্কা পড়বে নাকি? আজব। বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে সন্ধ্যার। রিওর দিকে তাকিয়ে বলে উঠল। তাহলে এখানে কি করছো? রিও কাঁধ ঝাঁকায় আফসোসের স্বরে বলে উঠল। ভাগ্য খারাপ, যে সিটটা আমি রিজার্ভ করেছি ওটা এসে তুমি বসছো, তাই বাধ্য হয়ে এই ট্র্যাজেডি সিনটা লাইভ দেখতে হলো। আমি রিজার্ভ সিটে বসেছি? সন্ধ্যার চোখ ছানা পড়া। রিও নিঃসংকোচে বলে ওঠে হ্যাঁ। তারপর সামান্য কাছে ঝুঁকে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা এবার পুরোপুরি উইন্ডোর সাথে মিশে যায়। একে তো বাসের সিট ছোট ছোট হওয়ায় দুটো দেহ প্রায় ছুঁই ছুঁই, তারপর আবার রিও এগিয়ে আসায় তার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যায় সন্ধ্যাকে। চক্ষুদ্বয় মেলে রাখতে পারছে না সন্ধ্যা। মুখের থেকে সামান্য দূরত্বে ভাসমান রিওর চেহারাখানি। রিওর চাহনি তার শ্বাস চেপে ধরছে। বুক কাঁপছে দ্রিম দ্রিম শব্দে। অস্বস্তিতে কাটা দিচ্ছে সমস্ত কায়া। আকস্মিক বা হাত তুলে রিওকে কিছুটা দূরে সরিয়ে দেয় সন্ধ্যা। হাতটার দিকে একবার মাথা নুয়ে তাকায় রিও। সন্ধ্যা ছুঁয়ে যাওয়া হাতটাও মৃদু মৃদু কাঁপছে। হাতটা ঠিক বুকের বাঁ পাশে রাখা। রিওর হৃদস্পন্দন ধীর গতিতে বাড়তে শুরু করে। হুট করে নিজেকে সন্ধ্যার এতটা কাছে দেখে সরে আসে কিছুটা। এতটা কাছে কখন গেল সে? কিছু বলতে যাবে এর পূর্বে সন্ধ্যা বলে ওঠে। এত কাছাকাছি এসে আর বসবে না রিও। তোমাদের এখানে এগুলো নর্মাল হলেও আমার জন্য ব্যাপারটা অস্বস্তিকর। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে রিও। আরো কিছুটা দূরত্ব বাড়িয়ে আনি নিজেদের মাঝে। সে বেখেয়ালে কখন সন্ধ্যার কাছে চলে গেছে সে নিজেও জানে না। তার তেমন কোনো উদ্দেশ্যও নেই। কি হলো হঠাৎ তার? ঘাড় বাঁকিয়ে আরেকবার চাইল সন্ধ্যার পানি। নিমেষেই থতমত খেয়ে গেল সন্ধ্যা। ঢোক গিলে নেয় কিছুটা। এই ছেলেটার ব্যবহার আজ অদ্ভুত লাগছে তার। আকস্মিক রিও বিরক্তির স্বরে বলে উঠল। একটা কথা, কান্না করলে খুব বাজে লাগে তোমাকে। চোখ ফুলে যায়, নাকও লাল, একদম বিশ্রী। আর কাঁদবে না তুমি। তোমাকে কাঁদতে দেখলে কোনো একটা লেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেবো বলে দিলাম। সন্ধ্যা হতবাক হতভম্ব। পর মুহূর্তেই রাগ আর লজ্জার মিশেলে জ্বলে ওঠে সমস্ত শরীর। ফুঁসে উঠে বলল। তোমার সমস্যা কি রিও? তুমি। রিও তৎক্ষণাৎ উত্তর দেয়। কি সহজ সরল ভাবে বলল যেন কিছুই না। সন্ধ্যা ধাতস্থ হতে পারে না সঙ্গে সঙ্গে। ধ্যাত, তার মুডটাই নষ্ট করে দিল। আর কথাই বলবে না সে। বাসতে এসে থামে সন্ধ্যার গন্তব্যস্থলে। সন্ধ্যা জায়গা থেকে উঠে দাঁড়ায়। রিওর উদ্দেশ্যে বিরক্ত ছুঁড়ে বলে ওঠে। সরো।
সন্ধ্যা দ্রুত নেমে যায়। নিচে নামার সাথে সাথে বাতাসের একটা নরম ঝাপটা এসে ছুঁয়ে যায় সন্ধ্যার মুখশ্রীতে। মুহূর্তেই মন শান্ত হয়ে যায়। মিশিসাগা শহরটা তার একটু বেশি পছন্দের। এখানে টরেন্টোর মতো অত বড় বড় দালান নেই। পুরো শহরের রাস্তায় রাস্তায় বিদেশি সব গাছে আবৃত। অল্প দূরে আইসক্রিম কালার টাউন হাউসগুলো লাইন ধরে দাঁড়িয়ে। সবুজ লনের গায়ে ঝরে পড়ছে শুকনো পাতার স্তর। রাস্তার দুধারে ল্যাম্পপোস্টের হালকা আলো ছড়িয়ে আছে। এখনো তো সন্ধ্যা নামেনি, তাও ল্যাম্পপোস্টগুলো জ্বলতে দেখে কিছুটা অবাক হয় সে। তবে খুব একটা পাত্তা দেয় না। সন্ধ্যা গভীর নিঃশ্বাস নিয়ে হাঁটা শুরু করতেই পেছন থেকে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ। এই শান্তা, এত তাড়াহুড়ো করছো কেন? সন্ধ্যা থমকে তাকায়। রিও ঠিক পেছনে দাঁড়িয়ে হাত পকেটে দিয়ে গম্ভীর মুখে থাকলেও চোখে সে অদ্ভুত বিরক্তিকর চাহনি। সন্ধ্যা রিওর দিকে তড়িঘড়ি তাকিয়ে বিরক্ত স্বরে বলল, তুমি কি সত্যি সত্যি আমায় ফলো করছো? ও হ্যালো, তুমি কি রানী ভিক্টোরিয়া যে তোমাকে আমার ফলো করতে হবে? সন্ধ্যা দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে যায়। রিও পকেটে হাত ঢুকিয়ে ধীরে ধীরে পিছু নয় তার। মিশিসাগার রাস্তায় শুকনো পাতার খসখসে শব্দে দুইজনে এগোচ্ছে। সন্ধ্যা যতই চেষ্টা করুক রিওকে পাত্তা না দেয়ার, ছেলেটা ঠিক পেছনেই আসছে ছায়ার মতো। হঠাৎ সন্ধ্যা থমকে দাঁড়িয়ে যায়। হতভম্ব বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। রিও প্রায় সন্ধ্যার সাথে ধাক্কা খেতে খেতে থামলো। বিরক্ত স্বরে জিজ্ঞেস করলো, কি হলো, ভূত দেখছো নাকি? সন্ধ্যার মুখ তৎক্ষণাৎ রাঙা হয়ে উঠে লজ্জায়। সামনে ঠিক 2-3 কদম দূরে এক জোড়া কাপল ঠোঁটে ঠোঁটে ঠেসে গভীরভাবে চুমু খাচ্ছে একে অপরকে। রাস্তায় একেবারে দিব্যি খোলামেলা নির্বিকার ভাবে। সন্ধ্যার চোখ ছানা পড়া, একদম স্থির। হায় আল্লাহ! হট করে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় সে। কান দুটো দ্রুত রক্তিম বর্ণ ধারণ করেছে ততক্ষণে। রিও 2 সেকেন্ড কাপলটার দিকে তাকিয়ে সন্ধ্যার দিকে দৃষ্টি দিতেই হেসে ফেলল। হাসি থামিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে একবার পর্যবেক্ষণ করে নিল রক্তিমতায় চেয়ে যাওয়া মুখখানা। মেয়েটার কান থেকে গাল পর্যন্ত লাল আভা দেখে তার মুখে আরো চওড়া হাসি ফুটে উঠল। বেশ লাগছে মেয়েটাকে দেখতে। রিওর কানের পেছনটা চুলকে খানিকটা ওষ্ঠ বাঁকায়। কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে, কাপলটা দেখে এমন স্যান্ডউইচের মতো হয়ে গেল কেন? প্রথমবার এমন কিছু দেখছো নাকি? সন্ধ্যা তড়িঘড়ি করে বলে উঠল, অবশ্যই প্রথমবার দেখছি। আমাদের দেশে অন্তত কেউ এমন খোলামেলা কিছু করে না। তাহলে কোথায় করে? বেডরুমে? রিওর এহেম ঠোঁট কাটা কথায় সন্ধ্যার কান ঝা ঝা করে ওঠে। লজ্জা অস্বস্তিতে কণ্ঠনালী ভেদ করে কোনো প্রকার বাক্য বেরিয়ে আসে না। ভিনদেশি ছেলেগুলোই কি এমন ঠোঁট কাটা, নাকি শুধু রিওই এমন অসভ্য? ধীরে ধীরে আধারে ছেয়ে যায় ধরণী। প্রকৃতির আবছা আলো সরে গিয়ে নিকষ কৃষ্ণ আকার ধারণ করেছে। কৃত্রিম আলোয় ঝলমলে চারিপাশ। রাতের সৌন্দর্য ফুটে উঠেছে মিশিসাগা শহরে। বিশাল গ্লাসে আবৃত উইন্ডো দিয়ে মুগ্ধ দৃষ্টিতে সবকিছু অবলোকন করতে ব্যস্ত সন্ধ্যা। এই জায়গাটা তার পছন্দের। কানাডায় এসেছে প্রায় 3 মাস হয়ে গেছে। এর মধ্যে কানাডা আসার প্রথম 3 দিনই শুধু ফুপির বাসায় থাকা হয়েছে, আর এই 3 দিনেই এই জায়গাটা তার সব থেকে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বিকালে আসার পর ফুপি ছাড়া আর কারই দেখা পায়নি সন্ধ্যা। ইয়ানা আর ইয়াশকে একবারও দেখেনি। এতে বরং ভালোই হয়েছে। তার অস্বস্তি হয় তাদের সামনে। নিজের ভাবনাকে পাশে ফেলে ধীর কদমে এগিয়ে আসে বেডের নিকট। এবার ঘুমানো প্রয়োজন, কাল আবার ইউনিভার্সিটিতে যেতে হবে। সন্ধ্যার পরে ইয়ানার টি শার্ট আর প্লাজো এসবে অভ্যস্ত সে, তবে বাহিরে গেলে কখনো পরা হয় না। নরম তুলতুলে বিছানায় গা এলিয়ে দেয় তৎক্ষণাৎ। গুটি গুটি মেয়ে ব্ল্যাঙ্কেট নিজের গায়ে টানতেই ভাবনায় এসে স্থান করে রিও নামক মানুষটা। সন্ধ্যা ক্ষীণ নড়ে চড়ে ওঠে। তখন তাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়েই রিও পিছু ছেড়ে দিল। রিও যে তাকে এগিয়ে দিতেই তার পিছু এসেছিল এটা বুঝতে তার বিন্দুমাত্র সময় লাগেনি। ছেলেটা বেয়াদব হলেও খারাপ না। বেয়াদব হলে মানুষ আবার ভালো হয় নাকি? নিজের ভাবনায় নিজে ভ্রু কুঁচকে ফেলে সন্ধ্যা। মাথায় আলতো করে থাপ্পড় দিয়ে তৎক্ষণাৎ চক্ষুদয় বুঝে নেয়। কিছুক্ষণের মাঝেই ঘুম নেমে আসে সন্ধ্যা নেত্র জুড়ে। পুরো বাড়ি নিস্তব্ধতায় মোড়া, সকলেই ঘুমে মগ্ন। সে সময় ঢুলতে ঢুলতে প্রবেশ করে ইয়াশ। আজকে একটা পার্টি ছিল, ড্রিঙ্কস করা আজকে একটু বেশি হয়ে গেছে। টলমলে পায়ে এগিয়ে যায় নিজের রুমের দিকে। করিডর পেরিতে যাওয়ার সময় হুট করে নজরে আসে একটা রুমের খোলা দরজার দিকে।
ভ্রু কুঁচকে যায় ইয়াসের। এই রুমে তো কেউ থাকার কথা না, তাহলে দরজাটা খোলা কেন? ধীর গতিতে এগিয়ে গিয়ে দরজা আটকিয়ে দিতে গিয়ে কি মনে করে ভেতরে প্রবেশ করে হতভম্ব হয়ে পড়ে ইয়াস। সন্ধ্যা। কখন এলো মেয়েটা? চক্ষুদ্বয় টেনে মেলে ধরার চেষ্টা চালায় ইয়াস। নেশার ঘুরে ভালো করে তাকায় সন্ধ্যার দিকে। ধীরে ধীরে দৃষ্টি পরিবর্তন হয় তার। নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় সন্ধ্যার নিকট। এগিয়ে আসতেই তার হাত আলতো করে ছুঁয়ে যায় সন্ধ্যার চুলের ডগায়। সন্ধ্যা কম্বলের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে। সে বিছানার কাছে গিয়ে ঝুঁকে পড়ে সন্ধ্যার মুখের অতি নিকটে। চোখে পুরোপুরি নেশার হিংস্রতা। ঘুমের মাঝে তীব্র অস্বস্তিতে নড়ে চড়ে ওঠে সন্ধ্যা। আকস্মিক গালে হাতের স্পর্শ পেয়েই লাফিয়ে উঠে বসে। সামনে ইয়াসকে দেখে প্রচন্ডভাবে আঁতকে ওঠে। ঘাবড়ে গিয়ে বসে উঠে। আপনি এখানে কি করছেন? চারিপাশ অন্ধকার। রুমে ড্রিম লাইটের আলোতে ইয়াসের ঢুলু ঢুলু শরীর দেখে সন্ধ্যা ভয় পেয়ে যায় সহসা। ইয়াস কি তবে মদ খেয়েছে? কিন্তু তার রুমে কি করছে, তাও এত রাতে? মুহূর্তে দেহের সর্বাঙ্গে কাঁপুনি ধরে যায়। আগাম বিপদের কথা চিন্তা করতেই বুক কাঁপতে শুরু করে প্রচন্ডভাবে। ইয়াস ধীর কদমে এগিয়ে আসে। দূরে যান। সন্ধ্যার কণ্ঠ কাঁপছে। ইয়াস মৃদু হাসে, নেশায় ফাঁপা হাসি। ভয় পেও না, আমি কি কিছু করব না। সন্ধ্যা বিছানা থেকে দ্রুত গতিতে নেমে দাঁড়ায়। দরজার দিকে ছুটে যাবে এমন সময় প্রচন্ড জোরে বাহু আঁকড়ে ধরে ইয়াস। শরীরের প্রতিটা স্নায়ুতে আতঙ্কের স্রোত বেয়ে যাচ্ছে। নেত্রপল্লব ভিজে ওঠে মুহূর্তেই। ছাড়ুন প্লিজ, আমায় ছেড়ে দিন। ইয়াস আরো কাছে ঝুঁকে আসে, তার নেশাগ্রস্ত নিঃশ্বাস সন্ধ্যার মুখে এসে লাগে। সে চেষ্টা করে সন্ধ্যার গালে স্পর্শ করতে। এবার ঝরঝর করে কেঁদে ওঠে সন্ধ্যা। মিনতির স্বরে বলে ওঠে, আমার ক্ষতি করবেন না ইয়াস ভাই। আমি 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 এই বাড়ি থেকে চলে যাব, প্লিজ ছেড়ে দিন। ইয়াস সন্ধ্যার ঘাড়ের কাছে মুখ এগিয়ে আনে। লম্বা শ্বাস টেনে নেয় নিজের মাঝে। ঘৃণায় শরীর রি রি করে ওঠে সন্ধ্যার। ছটফট করতে করতে লাথি দিয়ে বসে ইয়াসের মেইন পয়েন্টে। মুহূর্তে ব্যথায় কুঁকড়ে ওঠে ইয়াস। সন্ধ্যাকে ছেড়ে দিতেই সময় ব্যয় করে না সন্ধ্যা। বিপদ কাজে লাগবে ভেবে ফোনটা নিয়ে ছুটে বেরিয়ে আসে বাড়ি থেকে। রাতের আঁধারে নগ্ন পায়ে ছুটতে ছুটতে অনেকটা এগিয়ে আসে সন্ধ্যা। রাস্তার একটা কাকপক্ষীও নেই। রাস্তায় এসে কান্নায় ভেঙে পড়ে সন্ধ্যা। আত্মচিৎকার বেরিয়ে আসে ভেতর থেকে। কান্না ভেজা কণ্ঠে চিল্লিয়ে বলে উঠল, আমার সাথেই কেন বারবার এমন হয় আল্লাহ, আমার সাথেই কেন? ডুকরে কেঁদে ওঠে সন্ধ্যা। জনমানবহীন রাস্তায় কেউ শোনে না তার আর্তনাদ। পুরো রুম আধারে ঢেকে আছে। কৃত্রিম শীতলতার চাদরে মুড়ে আছে পুরো কক্ষ। বিছানায় নিদ্রাচ্ছন্ন রিও। কোলবালিশকে আঁকড়ে ধরে গভীর ঘুমে মগ্ন হয়ে আছে সে। মাথার পাশের বিশাল উইন্ডো ভেদ করে মৃদু চাঁদের আলো ছুঁয়ে যায় রিওর মুখে। এতেই কিছুটা ঘুম হালকা হয়ে আসে তার। বিরক্তিতে পাশ ফিরে আবার ঘুমে তলিয়ে যায় রিও। আকস্মিক ফোন বেজে উঠতে বিরক্তিতে কপাল কুঁচকে আসে। এত রাতে আবার কে ফোন দেয়? বিরক্ত হয়ে ফোন কেটে দিয়ে পুনরায় ঘুমাবে বলে স্থির করে। এর পূর্বে ফোনটা সশব্দে বেজে ওঠে। ফোনটা কোনো মতে হাতিয়ে কানে ধরে। ঘুম জড়ানো রুক্ষ গলায় বলে ওঠে, কে? এত রাতে কেন ডিস্টার্ব করছেন? অদ্ভুত। ওপাশ থেকে কেউ কথা বলে না, শুধু ভেসে আসে কান্নার শব্দ। ভারী দম বন্ধ করা কান্না। রিও চমকে যায়। আধো ঘুমের কুড়েমি সরিয়ে উঠে বসে পড়ে। নাম্বারটা একবার চেক করে দিয়ে চমকে ওঠে। এ তো সন্ধ্যার নাম্বার। শান্ডা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ফোনের ওপাশে থাকা সন্ধ্যা মুহূর্তে ফুপিয়ে ওঠে। কণ্ঠনালী গড়িয়ে বেরিয়ে আসে, রিও তুমি কোথায়? হেল্প করো আমায়। বিছানা থেকে নেমে পড়ে রিও। তড়িঘড়ি করে গিয়ে টি শার্ট জড়িয়ে বলে ওঠে, কোথায় আছো তুমি? ঠিক আছে তো? আমি আসছি, ঠিকানা বলো। সিঁড়ি দিয়ে দ্রুত নেমে যায় সে। কোনো মতে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। অভ্যন্তরে হুট করে ভয়রা হানা দেয়। মেয়েটার কোনো বিপদ হলো না তো আবার? কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। টেনশনে বুক কাঁপছে রিওর। গাড়িটা ছুটে চলেছে নির্জন রাস্তায়। হেডলাইটের তীব্র আলো ছিঁড়ে এগিয়ে যায় গাড়ি। স্টিয়ারিং চেপে ধরা রিওর দুই হাত থরথর করে কাঁপছে। বুকের ভেতরটা যেন হঠাৎ করেই খালি হয়ে গেছে। সন্ধ্যার কণ্ঠে সে দম বন্ধ কান্না, সে আতঙ্ক রিওর মাথার ভেতরে তীব্র ঝড় তোলে।
প্লিজ ঠিক থাকো শান্তা, আমি দ্রুত আসছি। নিজের অজান্তেই বিড়বিড় করে বলে রিও। রাস্তাটা নির্জন, ডিসেম্বরের ঠান্ডা বাতাস হু হু করে আঘাত হানছে কাছে। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এমন কি হলো যে মেয়েটা এভাবে কাঁদছে? আরো গতি বাড়াই রিও। সন্ধ্যা যে জায়গার কথা বলেছিল সেখানে পৌঁছাতেই রিওর বুক ধক করে ওঠে। একটা ল্যাম্প পোস্টের নিচে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সন্ধ্যা। এক হাতে ফোন চেপে ধরে আছে বুকের সঙ্গে, পুরো শরীর কাঁপছে প্রবল ভাবে। রিও গাড়ি দাঁড় করাতে দরজা খুলে দৌড়ে যায় সন্ধ্যার দিকে। শান্তা, রিওর কণ্ঠস্বর কর্ণপাত হতেই মাথা তুলে চায় সন্ধ্যা। মুহূর্তে চক্ষুদয় ছলছল করে ওঠে। সন্ধ্যার কি হয় জানে না, আকস্মিক ছুটে গিয়ে পুরো শক্তি দিয়ে আছড়ে পড়ে রিওর বুকে। রিও চমকে যায়, এক মুহূর্তের জন্য নিঃশ্বাস থেমে যায় যেন। সন্ধ্যার শরীরের কাঁপুনি বুঝতে এক মুহূর্তও লাগে না। মেয়েটা ঠিক কি অবস্থার মধ্যে আছে বুঝে উঠতে না পারলেও এটুকু বুঝে গেছে বাজে কিছু একটা হয়েছে নিশ্চয়ই। রিও, তুমি এসেছো? এটুকু বলেই কান্নায় ভেঙে পড়ে সন্ধ্যা। শক্ত করে মুঠোয় পুড়ে নেয় রিওর টি শার্টের একাংশ, যেন নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। সন্ধ্যা হাউমাউ করে কেঁদে ওঠে সহসা। সন্ধ্যার কান্না দেখে সবকিছু ভুলে গিয়ে দুহাতে আলতো করে আঁকড়ে ধরে মেয়েটাকে, খুঁচিয়ে দেয় দুটো দেহের দূরত্ব। সন্ধ্যার চুলে হাত বুলিয়ে দিতে দিতে ভরসা দিয়ে বলে ওঠে, আর কাঁদে না, আমি এসছি তো। কান্না থামাও পাখি। টেনশনের সম্বোধনটাও খেয়াল করে না কেউ। সন্ধ্যা কেঁদে যাচ্ছে অনবরত। এবার চিন্তায় পড়ে যায় রিও। আকস্মিক নজর ঠেকে সন্ধ্যার ঘাড়ে। মুহূর্তে চক্ষুদয় লালাভ আকার ধারণ করে, গাঢ় আঁচড়ের দাগ সেখানে। পুরো ব্যাপারটা এবার পরিষ্কার হয়ে যায় রিও নিকট। শরীরের প্রতিটা শিরা টান টান হয়ে ওঠে, চোয়াল শক্ত হয়ে যায় নিমিষেই। সন্ধ্যার মাথাটা শক্ত করে চেপে ধরে বক্ষের মাঝে, রক্তচক্ষু নিয়ে নিজের মনে আওড়ায়। তোমাকে কি স্পর্শ করেছে আমার জানা নেই, তবে ফুলের গায়ে স্পর্শ করার শাস্তি তাকে পেতেই হবে শান্তা। গড প্রমিস। গভীর নিস্তব্ধ রাত। বিশাল থালার মতো চারটা নিজের আলো চারিপাশে ছড়িয়ে দিতে ব্যস্ত। মৃদু বাতাস বয়ে চলেছে অনবরত। নিস্তব্ধ সন্ধ্যা নির্বিকারভাবে তখনও পড়ে আছে রিওর বুকে। প্রকৃতির স্নিগ্ধ হাওয়া আছড়ে পড়ছে দুজনের মুখশ্রীতে। থমথমে নীরবতায় আকস্মিক হুঁশ ফিরে সন্ধ্যার। সহসা চমকে উঠে নিজেকে রিওর বুকে আবিষ্কার করে। এতক্ষণ কান্নার তোপে বুঝে উঠতে পারেনি কি করছে, কিন্তু এখন হুঁশ ফিরতেই যেন অস্বস্তিরা এসে জমা হয় সন্ধ্যার মাঝে। কিছুটা লাফিয়ে দূরত্ব বাড়িয়ে আনে নিজেদের মাঝে। মুহূর্তে রিওর কপালে ভাঁজ পড়ল, আখিপল্লব ললাটে স্পর্শ করল কিঞ্চিত। পরক্ষণে কপাল শিথিল হয়ে আসে। সন্ধ্যা আমতা আমতা করে বলে উঠল, সরি। ইটস ওকে। রিও দৃষ্টি গভীর করল। পুনরায় দৃষ্টি গিয়ে ঠেকল সন্ধ্যার ঘাড়ের খামচির দাগটাতে। তা ঝলঝল জ্বলছে যেন রিওর চোখে। দৃষ্টি স্থির রেখেই চোয়াল শক্ত করে বলে উঠল, তোমার সাথে কে কি করার চেষ্টা করেছে শান্তা? চমকে উঠে তাকায় সন্ধ্যা। রিওর তো এসব জানার কথা না, কিন্তু জানলো কি করে? ফাঁকা ঢোক গেলে নিজেকে শান্ত করার চেষ্টা চালায় সন্ধ্যা। শরীর খারাপ লাগছে প্রচন্ড ভাবে, পা দুটো ভেঙে আসছে ক্লান্তিতে। রিওর প্রশ্নের জবাব দিতে করছে না এই মুহূর্তে। কোনো মতে বলে উঠল, আমি একটু হোস্টেলে পৌঁছে দাও না। রিও পরখ করে সন্ধ্যার মুখশ্রী। হেঁটে এলো সে সন্ধ্যার কাছাকাছি। ধীর কণ্ঠে বলে উঠল, হাঁটতে অসুবিধা হবে? সন্ধ্যা মাথা নাড়ায়, বলে, ঠিক আছে আমি। আচ্ছা। কয়েক কদম গিয়ে পড়ে যেতে নেয় সন্ধ্যা। রিও ধরে ফেলে। মুহূর্তে শক্ত করে সন্ধ্যার হাত নিজের মুঠোয় পুড়ে নেয়। সন্ধ্যা সরে যেতে চায়, বলে ওঠে, ছাড়ো, আমি ঠিক আছি। আর একটা কথা বললে হাত ভেঙে গলে ঝরে দেব, বলে দিলাম। চুপ থাকো। হোস্টেলের গেটে তালা। গাড়ি থেকে নেমে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্ধ্যা। এখন ভেতরে যাবে কি করে? রিও দরজা খুলে সন্ধ্যাকে নেমে আসতে ইশারা করে। সন্ধ্যা নামতেই পুনরায় হাত আঁকড়ে ধরে রিও। সন্ধ্যা থমকালো। এতক্ষণ কিছু না হলেও এবার অদ্ভুত অনুভূতি হয় তার। দৃষ্টি মেলে হাতের দিকে স্থির করে। শুভ্র রঙের পেশিবহুল বলিষ্ঠ বিশাল হাতটার মাঝে সন্ধ্যার হাতটা একদম ছোট মনে হচ্ছে। তার হাতে কি একটু বেশি ছোট, নাকি রিওর হাতটাই বড়? কোনটা? আকস্মিক হাতে টান পড়তে ভাবনা চূর্ণ হয় সন্ধ্যা। পিছু পিছু এগিয়ে যায় গেটের কাছে। গেটের কাছে এসে থেমে যায় রিও।
পাশে বসে থাকা দারোয়ানের সাথে কি সব বলে উঠল বোধগম্য হয় না সন্ধ্যার। মুহূর্তে গেট খুলে দেয় দারোয়ান। সন্ধ্যাকে চোখের ইশারায় ভেতরে যেতে বলে। সন্ধ্যা আর চোখে রিওর দিকে তাকালো। তখনও রিওর হাতের মাঝে সন্ধ্যার হাত বন্দি। সন্ধ্যা হাত সরিয়ে আনতে চায়, কিন্তু রিও ছাড়ে, বরং হাতের বাঁধন শক্ত হয়। সন্ধ্যার মুখের ভাব পরিবর্তন হলো নিমিষেই। বিমূঢ়তায় নির্বাক হারা ও। রিও দূরত্ব ঘুচিয়ে সামান্য ঘনিষ্ঠ হলো। মুহূর্তেই হৃদযন্ত্রের স্পন্দন থমকে গেল সন্ধ্যার। রিও চোখে চোখ স্থির রেখে বলে উঠল, নিজের খেয়াল রাখবে শান্ডা। শরীর বা মন কোথাও যেন আর কোনো পুরুষ স্পর্শ করার সুযোগ না পায়। কি আশ্চর্য, ছেলেটা আজ এভাবে কথা বলছে কেন? কেমন অদ্ভুত ভঙ্গিতে। না, এবার যাওয়া প্রয়োজন। হাত ছাড়িয়ে দ্রুত গতিতে ভেতরে প্রবেশ করে। কি মনে করে পদচারণ থেমে যায়। দরজার ভেতর থেকে মাথা বের করে উকি দেয় সন্ধ্যা। সাথে সাথে ভ্রু নাচায় রিও। হকচকে দৌড়ে ভেতরে চলে যায় সে, আর ভুলেও তাকায় না কোনো দিকে। আজকের দিনটা বেশ রৌদ্রোজ্জ্বল। ফুরফুরে বাতাস, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলেরা জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তার। টরন্টো ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাসের গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। এর মাঝে সাইকেল নিয়ে দ্রুত গতিতে প্রবেশ করে রিও। সাইকেল পার্ক করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে যায় ক্লাসের দিকে। পথে বহুজনের সাথে হ্যান্ডশেক করে। ক্লাসে ঢুকতেই প্রথমে চক্ষুদয় বুলিয়ে নেয় পুরো ক্লাসরুমে। একজনকে খুঁজে চলেছে চোখ দুটো। না, কোথাও নেই। একটা বেঞ্চে গিয়ে বসে সেখানে গা এলিয়ে দেয়। সেই সাথে মেসেজ লিখে একটা নাম্বারে। কোথায় তুমি শান্ডা? দ্রুত এসো। পাঠাতে গিয়েও পাঠায় না। কি দরকার এত মেসেজ দেওয়ার? তার বয়ে গেছে কোনো মেয়ের নাম্বারে মেসেজ দিতে। হুট করে পাশের সিটে এসে বসে এভা। মুহূর্তেই বিরক্তি ছড়িয়ে পড়ে রিওর মুখ জুড়ে। এভা এসেই রিওর হাত জড়িয়ে ন্যাকা কণ্ঠে বলে উঠল, রিও, তুমি আমাকে আর পাত্তাই দাও না আজকাল। তুমি তো জানোই আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তাই নাকি এভা? গম্ভীর স্বর রিওর। পরক্ষণে চেহারায় কিছুটা ন্যাকা ভাব ফুটিয়ে তোলে। গদগদ কণ্ঠে পুনরায় বলে উঠল, গতকাল নাইট ক্লাবে কার্লের সাথে রুমে যাওয়ার সময় তোমার ভালোবাসা কোথায় ছিল বেবি? কথাটুকু বলেই পাপড়ি ছাকায় রিও। ঢোক গিলে এভা। রিও জানলো কিভাবে? নিজের হকচকানো ভাবটা কাটিয়ে বলে উঠল, ইটস নর্মাল রিও, ওটা জাস্ট টাইম পাস, বাট আই রিয়েলি লাভ ইউ। এভার কথায় আর পাত্তা দেয় না রিও। সবটুকু মনোযোগ দিয়ে রাখে দরজার দিকে। একে একে এমিরি, লুসিকা, ফ্রেডি, ড্যান, সন্ধ্যার পুরো ফ্রেন্ড সার্কেল প্রবেশ করে। কিন্তু সন্ধ্যাকে না দেখে ভ্রু যুগল কুঁচকে যায় তার। কি মনে করে এবার মেসেজটা পাঠিয়েই দেয়। আসবে না আজকে? ফোন হাতে নিয়ে অপেক্ষা করে রিও। ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তে মেসেজ টোন বেজে ওঠে। না, মাত্র ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে সন্ধ্যা। আজকে ক্লাসটা মিস হওয়ার বড্ড মন খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। রুমে ক্যালি ছাড়া আর কেউ নেই। বাকিরা যে যার ক্লাসে কাজে গিয়েছে। ক্যালির তাকে খুব একটা পছন্দ করে না। সব সময় তাকে দেখলে নাক ছিটকায়, যদিও এতে তার আর কিছু যায় আসে না। এখন সবকিছুই প্রায় সয়ে গেছে। আকস্মিক তার ফোন বেজে ওঠে। রিও কল করেছে। কিছুটা অবাক হয় সন্ধ্যা। এখন তো তার ক্লাসে থাকার কথা। আবার কিছুটা বিরক্তও হয়। রিওর সাথে ফোনে কথা বলার একদম ইচ্ছে নেই তার। রিসিভ করবে না ভেবেও শেষমেশ কল রিসিভ করলো। হ্যালো। নিচে আসো। আকাশ থেকে পড়লো যেন সন্ধ্যা। রিও কি হোস্টেলের নিচে নাকি? জানালা দিয়ে উকি দিয়ে নিচে তাকায় একবার। হ্যাঁ, তার ধারণাটাই ঠিক। কিন্তু এই ছেলে এখানে কেন? নিচে কেন যাব? আর তুমি এখানে কি করছো? ক্লাসে যাওনি? এত প্রশ্ন কেন করো তুমি? অদ্ভুত। নিচে এসো। বিরক্ত অনুভব করে সন্ধ্যা। তেরা কণ্ঠে বলে ওঠে, পারবো না। ওকে, থাকো, আমি আসছি। হোস্টেল সুপার জিজ্ঞেস করলে বলবে আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি আমাকে আসতে বলেছ। রিওর কথায় অবাক হলো সন্ধ্যা। বয়ফ্রেন্ড? এই ছেলের মাথা গেছে নাকি? না, একে বিশ্বাস নেই। যদি চলে আসে? তড়িঘড়ি করে বলে উঠল, মাথা খারাপ তোমার? কি বলছো তুমি এইসব? আসছি আমি। ওকে, দ্রুত। তাজ্জব বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সন্ধ্যা। পরক্ষণে রেডি হতে চলে যায়। সাদা আর কালোর মিশেলে একটা রাউন্ড জামা গায়ে জড়ায়। সেই সাথে কালো রঙের হিজাবে আবৃত করে নেয় মুখমণ্ডল। কি মনে করে আয়নায় সামনে দাঁড়ায়। আয়না দেখা বাদ দিয়ে দিয়েছে সে।
এখন আর নিজেকে দেখতে ইচ্ছে হয় না। আয়নায় তাকাতেই প্রথমে নজরে আসে মুখের একাংশে থাকা পোড়া অংশটা। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে ঠোঁটে অল্প করে লিপ গ্লস লাগিয়ে নেয়। হুট করে কর্ণে এসে বাড়ি খায় ক্যালির তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠস্বর। চেহারার যা অবস্থা, আবার এসেছে সাজতে, পুরো জোকারই লাগবে শিওর। তাও ভালো, জোকারেরও অন্তত কাজ থাকে, কারো মতো আজ এরা বসে থেকে সমালোচনা অন্তত করে না। কথাটুকু বলে বেরিয়ে আসে সন্ধ্যা। এই মেয়ের সাথে কথা বলার বিন্দুমাত্র রুচি হয় না তার, তাও সেদে সেদে খোঁচাতে আসে। আশ্চর্য। নিচে নেমে এইদিক সেদিক তাকায় সন্ধ্যা, কেউ তো নেই। রিও কোথায় গেল? হেই শান্ডা, পেছন থেকে ফিসফিসে কণ্ঠ আসতেই লাফিয়ে উঠল সন্ধ্যা, যান বেরিয়ে আসার জোগান। পেছনে ঘুরে তাকাতেই দেখলো রিও মুখ টিপে হাসছে, পরনে নেভি ব্লু জ্যাকেট আর সাদা জিন্স প্যান্ট। তার সাথে মজা নিচ্ছে। প্রচন্ড রাগ হলো তার, রেগে দিয়ে ঘুষি বসিয়ে দিল রিওর বুকে। আহ করে আর্তনাদ করে ঘুষি দেওয়ার জায়গায় হাত বুলাতে থাকে রিও। ব্যথা পাওয়ার অভিনয় করে বলে উঠল, হৃদয়টা একদম ফাটিয়ে দিয়েছে শান্ডা। এখন প্রেমিকাকে কি এই ফাটা হৃদয় দিয়ে ভালোবাসবো? তুমি খুব বেশি কথা বলো, খুব বেশি বাজে বকো। ডেকেছো কেন সেটা বলো। কাম ফাস্ট। সামনে একটা সাইকেল রাখা, সেটাই উঠে বসে রিও। পরক্ষণে সন্ধ্যাকে চোখের ইশারায় উঠে বসতে বলে। সন্ধ্যা অবাক হয়। সাইকেল? হ্যাঁ চলো, তোমাকে সারাদিন ঘোরাবো। সন্ধ্যা সাইকেলের পেছনে উঠে বসলো। এরই মাঝে শুনতে পায় রিওর কণ্ঠস্বর। শক্ত করে ধরে বসো, পড়ে যাবে না হয়। লাগবে না। তেরা উত্তর। কিছু না বলে সাইকেল চালানো স্টার্ট করলো রিও। মুহূর্তে ঘাবড়ে যায় সন্ধ্যা। এত জোরে কেউ সাইকেল চালায়? ভয়ে শক্ত করে আঁকড়ে ধরে রিওকে। নিরিবিলে রাস্তা বেয়ে ছুটে চলেছে সাইকেল। অনেকটা দূর চলে এসেছে তারা। জায়গাটা অপরিচিত সন্ধ্যার। দুপাশে সারি সারি বাহারি ফুলের গাছ। মুগ্ধতায় ভরে ওঠে সন্ধ্যার মন। প্রকৃতি দেখতে দেখে সন্ধ্যা মাথা এলিয়ে দিয়েছে রিওর পিঠে। সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই তার। সে তো হারিয়ে আছে প্রকৃতির মাঝে। কিছু কিছু ফুলের পাপড়ি এসে ছুঁয়ে যায় রিও আর সন্ধ্যার দেহকে। হুট করে ভেসে এলো রিওর মোহনীয় কণ্ঠস্বর। প্রকৃতি দেখছ? আমার নিজস্ব ফুলের গাছে তোমার হাতের ফুলের সৌন্দর্য কিছুই না। সবকিছু ফিকে আমার প্রিয়তম ফুলের নিকট। নজর দেওয়া বন্ধ করে প্রকৃতি। তাকে ছুঁয়ে দেওয়ার অধিকার আমি কাউকে দেয়নি, এমনকি তোমাকেও না। হাই পার্ক টরন্টোর বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত পাবলিক পার্কগুলির মধ্যে একটি, যা প্রায় 400 একর জায়গা জুড়ে বিস্তৃত। লেক অন্টারিওর মনোরম জায়গাগুলোর অন্যতম এটি। প্রকৃতি প্রেমীদের জন্য হাই পার্ক প্রিয় স্থান। সুন্দর লন, থিমযুক্ত বাগান এবং বিরল গাছপালা যেন এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। বসন্তকালে চেরি ব্লসমের সাথে সাক্ষাৎ করার অন্যরকম আকর্ষণীয় পার্কটি। রিও সাইকেল নিয়ে দ্রুত গতিতে প্রবেশ করে পার্কে। সন্ধ্যা অবাক নয়নে দেখতে থাকে চারিপাশ। এত এত চেরি ব্লসম! এই জন্যই বুঝি কানাডাকে চেরি ব্লসমের রাজ্য বলা হয়। এক হাত দিয়ে রিও পেট আঁকড়ে ধরে আছে সন্ধ্যা। সেই সাথে মুগ্ধ দৃষ্টিতে দেখে চলেছে পুরো পরিবেশ। হাঁটার পুরো রাস্তা দিয়ে এবার ধীর গতিতে সাইকেল চালায় রিও। চেরি ব্লসমের পাপড়ি এসে ছুঁয়ে যায় তাদের সমস্ত কায়াতে। সাইকেল থামতেই নেমে আসে তারা। সন্ধ্যাকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট টিপে হাসে রিও। বলে উঠল, মুখটা বন্ধ করে শান্ডা। হাঁ করে আমার পুরো পার্কটাকে গেলে নেও না। রিওর কথা কটমট করে তাকালো সন্ধ্যা, কিন্তু কিছু বলল না। দৌড়ের সামনের দিকে এগিয়ে গেল। রাস্তার দুপাশে সারি সারি চেরি ব্লসম টি গাছের ফাঁক ফোকরে দিয়ে রোদ উকি দিচ্ছে। চেরি ব্লসমের পাপড়িগুলো ঝরে পড়ছে অবিরাম। সেখানেই হারিয়ে গেল সন্ধ্যা, হারিয়ে গেল চেরি ব্লসমের মুগ্ধতায়। সাদা চেরির অপরূপ মোহনীয়তার মাঝে সন্ধ্যা দু হাত মেলে দিল। সাদা পাপড়ি এসে জড়ো হয় সন্ধ্যার হাতের মুঠোয়। খুশিতে চকচক করে ওঠে তার চক্ষুদয়। এত সুন্দর! ইস, আগে কেন এলো না সে? রিও সন্ধ্যাকে দেখছে, তার চোখেও মুগ্ধতা এসে জড়ো হয়। সামনে থাকা মেয়েটার কার্যকলাপে মুগ্ধতা না এসে উপায় আছে? গাছ থেকে দু একটা চেরি এসে ছুঁয়ে দিচ্ছে সামনে থাকা পুতুলের মতো রমণীটিকে। সাদা কালো মিশেলের গাউন পরে চেরির মাঝে যেন আরেক চেরি ফুল সন্ধ্যা। আকস্মিক একটা চেরি ব্লসমের পাপড়ি এসে পড়ে রিওর কাঁধে। রিও তুলে নেয় সেটা।
কি মনে করে এগিয়ে যায় সন্ধ্যার সামনে। রিওকে হঠাৎ দাঁড়াতে দেখে সন্ধ্যা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায়। রিও কথা না বাড়িয়ে পাপড়িটা গুজে দিল সন্ধ্যার হিজাবের ভাঁজে। দু ঠোঁট নাড়িয়ে ফিচেল স্বরে বলল, ফিচেল ছড়ে ফুলের রাজ্যে হাজির হওয়া আরেক ফুল। সন্ধ্যা বিস্ময় করে দৃষ্টি নিক্ষেপ করল। রিও এমন হুট করে এভাবে ফুল গুজে দিবে ভাবতেও পারেনি। রিও সন্ধ্যাকে পরখ করলো কিছুক্ষণ, প্রশ্ন করলো, এটাকে কি বলে? হিজাব। ইউ লুক সো প্রিটি ইন ইওর হিজাব বেবি গার্ল। রিওর কথায় চমকিত দৃষ্টি নিক্ষেপ করলো সন্ধ্যা। রিওর সম্বোধন শুনে চমকেছে বেশ। ছেলেটা এমন এমন অদ্ভুত ব্যবহার করে কেন? এই অন্ধ মেয়ে, লেগে পড়ে যাবে তো, দেখে হাঁটো। অন্ধ মেয়ে? রাগে কিং কর্তব্য বিমূঢ় সন্ধ্যা। সে না হয় একটু লেকের সাইডে চলে গিয়েছিল, সেজন্য এভাবে বলবে? আজ তো বেয়াদব একটা ছেলে। নাকের পাতা ফুলে ওঠে সন্ধ্যার। এই ছেলেটা এমন কেন? কখনো ভালো আবার কখনো বদমাইশের হাড্ডি। সন্ধ্যা কপাল কুঁচকে তাকায়। মৃদস্বরে বাংলায় বলে উঠল, হারামজাদা। হ্যারাম জ্যাডা? রিও শব্দগুলো টেনে উচ্চারণ করলো। পুনরায় প্রশ্ন করলো। হ্যারাম জ্যাডা মিন্স? চক্ষুদয় বৃহৎ আকার ধারণ করে সন্ধ্যার। এত আস্তে বলার পরও শুনল কি করে? এই ছেলের কান নাকি অন্য কিছু? সত্যিটা তো বলা যাবে না একদমই। কথা কাটাতে সন্ধ্যা বলে উঠল, হারামজাদা মানে অনেক প্রিটি আর কি। ইউ আর অলসো হ্যারাম জ্যাডা চান্ডা। কটমট করে চাইল সন্ধ্যা। শালা কানাডিয়ান, না বুঝে তাকেও হারামজাদা বলে দিল। কিন্তু কিছু তো বলাও যাবে না, বললে নিজেই ফেঁসে যাবে। ধ্যাত, কথাটুকু বলেই সামনের দিকে এগিয়ে যায় সে। পিছু পিছু হাঁটতে থাকে রিও। পিছু থেকেই বলে উঠল, কি হয়েছে? তোমার মাথা। এতক্ষণ একজোড়া কাপলকে দেখতে ব্যস্ত ছিল রিও। সন্ধ্যার এহেম কথায় তার দিকে ফিরে চায়, বলে ওঠে, আমার মাথা? কিন্তু আমার মাথায় হবে নাকি? এই গোবর মাথায় আর কি 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 বা হবে? দ্রুত গতিতে বাংলায় বলল সন্ধ্যা। পদচারণ তৎক্ষণাৎ থেমে যায় রিওর। সন্ধ্যা কি বলেছে কিছুই বোঝেনি। ভ্রু কুচকে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কোন ভাষায় কথা বলে তুমি? আমি বুঝি না। বাংলা ভাষায়, যা তোমার বোঝার কথাও না। ভেংচি কাঠে সন্ধ্যা। পুনরায় ভ্রু যুগল কুচকে যায় রিওর। পরক্ষণে কৌতূহল কণ্ঠে বলে উঠল, আমাকে বাংলা শেখাবে? না। প্লিজ না। প্লিজ প্লিজ প্লিজ। না না না। আর কথা বাড়ায় না রিও, কেবল আর চোখে তেরা দৃষ্টিতে সন্ধ্যা দিকে তাকায়। প্রকৃতি দেখতে ব্যস্ত সন্ধ্যা। ধীরে ধীরে এগিয়ে চলেছে সামনের দিকে। আকাশটা নীল সাজে সজ্জিত। দূরে হাঁসেরা দোল খাচ্ছে পানির ঢেউয়ে। হাই পার্কের অন্তহীন সবুজ আর গোলাপি রঙের মিলনে যেন এক স্বর্গীয় দৃশ্য তৈরি হয়েছে। দিনের এই সময়টায় খুব বেশি মানুষ নেই, তবে বেশি না হলেও কম মানুষ আছে ব্যাপারটা এমনও না। হুট করে রিও সন্ধ্যার কনিষ্ঠ আঙ্গুলটা নিজের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরে। তৎক্ষণাৎ থেমে যায় সন্ধ্যা। এসব ছোঁয়াছুঁয়ি তার একদম প্রচন্ড বিরক্ত হয় সে। বিরক্ত হয়েই বলে উঠল, দেখো রিও, তোমার সাথে চলি বলে এই না যখন তখন তুমি আমার স্পর্শ করবে। এইসব আমার একদমই পছন্দ না। হয় এইসব তুমি বন্ধ করবে, আর না হয় আমি তোমার সাথে দূরত্ব বাড়াবো, বলে দিলাম আমি। রিও জাস্ট সন্ধ্যার আঙ্গুলটা ধরেছিল ফ্রেন্ডশিপ প্রপোজাল দিবে বলে, বাট সন্ধ্যা এমন মাইন্ড করে বসবে কখনোই আশা করেনি। সন্ধ্যার এমন কাটকাট গলায় বলা কথাগুলো কিছুটা খারাপ লাগে রিওর। মুহূর্তে মুখশ্রী গম্ভীর আকার ধারণ করে। একদম এগিয়ে যায় রিও, বলে উঠল, দূরত্ব বাড়াবে বলছো? রিওকে এগিয়ে আসতে দেখে কিছুটা ঘাবড়ায় সন্ধ্যা, তবুও দৃঢ় স্বরে বলে উঠল, অবশ্যই বাড়াবো। তুমি এগিয়ে আসছো কেন? দেখো রিও, বাজে ছেলেদের মতো বিহেভ করবে না একদম। বাজে ছেলেদের সাথে তুলনা দিচ্ছ? বাজে ছেলেদের মতো বলছো কেন? আমি তো বাজে ছেলে, তুমি জানো না? একদম নিকটে চলে আসি রিও। মুহূর্তে সন্ধ্যার নেত্রপল্লব বৃহৎ আকার ধারণ করে। রিও সন্ধ্যার দিকে ঝুঁকতেই সন্ধ্যার চক্ষুদয় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। অবিন্যস্ত শঙ্কিত দৃষ্টি ফেলল চারিপাশে। লেকের এদিকটায় মানুষ একেবারে কম। ঘাবড়ে গিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে নেয় একবার। আর কিছুটা পেছনে এগোলেই শিওর লেকের পানিতে পড়বে। ফাঁকা ঢোক গিলে সন্ধ্যা। কিছু বলার পূর্বেই রিও পুনরায় খানিকটা এগোয়, সাথে সাথে পা পিছলে যায় সন্ধ্যার। সাহায্যের জন্য রিওকে আঁকড়ে ধরতে গিয়ে দুজনে ধপাস করে আছড়ে পড়ে লেকের পানিতে।
সন্ধ্যা সাঁতার জানে না। জীবন বাঁচাতে কোনো মতে রিওর গলা জড়িয়ে ধরে। অপরদিকে সন্ধ্যা গলা জড়িয়ে ধরায় রিও নিজের ডুবে যাওয়ার অবস্থা। নাকানি চুবানি খেয়ে বহু কষ্টে সন্ধ্যাকে নিয়ে পাড়ে উঠে আসে। অনেকে তাদের দিকে দৃষ্টি দিয়ে চলে যায়। তাদের অত সময় কই, নিঃশ্বাস বন্ধ হওয়ার অতিক্রম দুজনেরই। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে রিও। পরক্ষণে কটমট দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। তোমার যেহেতু এতই মরার ইচ্ছে, তুমি মরতে আমাকে টান দিলে কেন? চোখ বড় বড় করে তাকায় সন্ধ্যা। কেমন বদমাইশ, সে নিজেই তো এগিয়ে আসছিল। সন্ধ্যা কঠিন মুখে বলে উঠল, আজব, তুমিই তো আমার দিকে এগিয়ে আসছিলে। আমি তো ভয়ে পিছাতে গিয়ে পিছিয়ে পড়ে গিয়েছি। তোমাকে কি কিস করতে চাচ্ছিলাম যে তুমি ভয় পিছিয়ে যাবে? তোমাদের উপর ভরসা আছে নাকি? এমন হতেও পারতো। বাঁকা দৃষ্টিতে ভ্রু কুচকে তাকায় রিও, বলে উঠল, শোনো, এ রিওর এতটাও খারাপ সময় আসেনি যে তোমাকে কিস করতে যাব। আমাকে কিস করার জন্যই কত শত মেয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি পাত্তা দিই না। তুড়ি বাজালে তারা এক পায়ে রেডি আমাকে কিস করতে। ও তাই? দেখি বাজাও তো তুড়ি, আমিও দেখি কতজন এসে হাজির হয়। এখানে মেয়ে আসবে কই থেকে? তোমার মাথায় কি কিছু নেই শান্তা? আমি ইউনিভার্সিটির কথা বলছিলাম। হয়েছে হয়েছে, সব মুখে মুখে। তোমাকে আমার ভালো করেই চেনা হয়ে গেছে রিও। রিও কপাল কুঁচকে যায় তৎক্ষণাৎ। সন্ধ্যার দিকে ফিরে চাইল উচিত জবাব দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু সন্ধ্যার দিকে তাকাতেই থমকালো রিও। পানিতে ভিজে পুরো বেগতিক অবস্থা সন্ধ্যার। ভেজা রূপে বড্ড আবেদনময়ী লাগছে তাকে। সাদা কাপড় ভিজে যাওয়ায় শরীরে প্রতিটা ভাঁজ স্পষ্ট হয়ে আছে। শরীরে ঝঙ্কি দিয়ে উঠে নিমিষেই। রিওর বুকের ভেতরে ঢিপ ঢিপ করছে সন্ধ্যার এমন রূপে। কিছুটা ফাঁকা ঢোক গিলে চক্ষুদয় সরিয়ে নিতে চেয়েও পারছে না। আকস্মিক নজর গিয়ে ঠেকে সন্ধ্যার ঘাড়ে। বিন্দু বিন্দু জলকণা মুক্তোর মতো চিকচিক করছে। মোহনীয়তায় ছেয়ে যায় রিওর দৃষ্টি। ইচ্ছে করে জলের ফোঁটাগুলোকে ছুঁয়ে দেয়ার। মাথা ঝাঁকিয়ে ঘোরায় রিও। নিজের পরনের জ্যাকেট খুলে এগিয়ে দেয় সন্ধ্যার দিকে, বলে উঠল, এটা পড়ে নাও। কেন? আমার শীত করছে না। ভ্রু কুচকে বলে উঠল সন্ধ্যা। তন্মধ্যে রিও তুখর দৃষ্টিতে চাইল। পুনরায় একবার সন্ধ্যার দিকে নেত্রপল্লব বুলিয়ে গভীর দৃষ্টি নিক্ষেপ করল সন্ধ্যার মুখশ্রীতে। অত্যন্ত শান্তভাবে ফিচেল স্বরে বলে উঠল, যে বেশে বসে আছো, একটা ছেলেকে কন্ট্রোললেস করতে যথেষ্ট। সেটা পড়ে নাও, নাহলে যে ছেলে দেখবে এভাবে সে তোমাকে কাছে পেতে যাবে, হোক না সেটা আমি নিয়েছি। অকস্মাৎ বাক্যে হকচকালো সন্ধ্যা। রুদ্ধদ্বার অবস্থা। কর্ণদয় ঝাঝা করছে এরূপ বাক্যে। রিও এইমাত্র কি বলল সে কি জানে? অস্বস্তিতে হাঁসফাঁস করছে সন্ধ্যা। অনতিবিলম্বে জ্যাকেটটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। আর তাকাবেই না এই বাজে ছেলেটার দিকে। লজ্জায় এখনো পুরো শরীর শিউরে উঠছে তার।